কলকাতা পুলিশের প্রিলিমসের নাম্বার। তাহলে এই নাম্বারটা নিয়ে অনেকেরই ধারণা যে এই নাম্বারটা তোলা সম্ভব নয়। 81.7 আমার স্কোর ছিল 81.75। তো প্রথমেই বলি যে আমরা ছজনা ছিলাম, মানে গ্রুপ স্টাডি করতাম। তো ছজনের মধ্যে 3 জনা কর্মরত বর্তমানে, 2 জন কলকাতা পুলিশে আর এখনও জয়েনিং করেনি, এই রিসেন্টলি পাস করলো 2024-এরটা জিডিতে একজন, সিআইএসে, আর 2 জন আমরা বেঁচে রয়েছি। তো আমরা 6জনা একসঙ্গেই মক দেওয়া মানে অনলাইনে কেউ একসাথেও দিত আর কেউ অনলাইন মোডেও দিত, মানে হোয়াটসঅ্যাপে প্রশ্নটা পাঠিয়ে দিত, এমনিভাবে আমরা দিতাম। তো ফোনের মাধ্যমে আলোচনা করে নিতাম যে কীভাবে কার কোনটা ভুল হলো কার কোনটা ঠিক হলো। তো এর মধ্যে আমরা 6জনা ছিলাম। তো মোটামুটি 3 জনা তো কর্মরত আর 3 জন আমরা বর্তমানে বেঁচে রয়েছি। তো আমরা যখন মক দিতাম তাহলে আমাদের কলকাতা পুলিশের প্রিলিমসের সময় প্রায় সবাই 70+ তুলতো। প্রতিটা মক যেমনই মক দিয়ে দাও সেটা 70+। তো আমাদের কাছে এই নাম্বারটা কোনো বড় ব্যাপার ছিল না, যে আনএক্সপেক্টেড। আমি 81 আমারই সর্বোচ্চ নাম্বার হয় 6জনকার মধ্যে 81.75, আর একজন আছে 79.25, আর বাকি 75-এর উপরেই ছিল বাকি সবাই। তো আমাদের কাছে এটা আমাদেরকে যারা জানে তাদের কাছে এটা কোনো আনএক্সপেক্টেড কিছু ছিল না। তো প্রথমে বলি নাম্বারটা একটু বেশি, একটা ভালো নাম্বার, স্ট্যান্ডার্ড একটা নাম্বার। তো এই নাম্বারটা তোলার পিছনে অনেকে জিজ্ঞাসা করে দাদা কত টাকা লেগেছিল। তাহলে টাকা কিছুই লাগেনি, অ্যাকচুয়ালি টাকা লেগেছিল, মানে কোচিং পড়তে টাকা লেগেছিল, মকসেট কিনতে টাকা লেগেছিল, পেন কিনতে টাকা লেগেছিল, এইসবের টাকা লেগেছিল। কোয়েশ্চেনটা পাওয়ার জন্য কোনো টাকা লাগেনি। প্রথমে এই প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিলাম। এবার অনেকের প্রশ্ন ছিল যদি তুমি এত ভালো প্রিলিমসে দিতে পেরেছো তাহলে মেন্সে কী হয়েছে। তো এটার এই দিতে আমি বলবো একটা জিনিস, যে দুটা পরীক্ষার টেম্পার আলাদা আলাদা। প্রিলিমস যে কোনো পরীক্ষা, প্রিলিমস পরীক্ষাটা আমরা অনেক ভালোভাবে ফ্রি মাইন্ডে দিতে পারি, কিন্তু মেন্স অতটা সহজ নয়। মেন্স যতটা সহজ দেখায় ততটা কিন্তু সহজ নয়। ওইখানে অনেক কিছু মাথায় চলে, আর ওই দিনটা অনেক বেশি ম্যাটার করে যে দিনটা তুমি পরীক্ষা দেবে। তো আমি বলি, এবার অনেকে জিজ্ঞাসা, এটা ছিল নেগেটিভ সাইডে বা পজিটিভ সাইডে, যে স্কোর কীভাবে ভালো করা যায়। কারণ সামনে আমাদের পরীক্ষা হবে, প্রথম 6 মাসের মধ্যে, প্রথম জানুয়ারি থেকে নিয়ে করে এপ্রিলের মধ্যে আমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে কলকাতা পুলিশটা। তাহলে প্রিলিমসে আমাদেরকে কী করে বেশি, যেহেতু 67 কাট অফ গিয়েছে, যেহেতু কীভাবে আমরা বেশি থেকে বেশি নাম্বার তুলতে পারবো সেটা আমি বলে দিচ্ছি। দেখো, তোমাকে বেশি নাম্বার তুলতে গেলে বেশি অ্যাটেন্ড করতে হবে, এটা তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে। যে তুমি 60 মিনিটে যদি 60টা করো তাহলে তোমার 60-এর কমই নাম্বার আসবে। 60টা ঠিক কোনোদিনই হবে না, যে টপ হয় না সেও 1-2টা ভুল করে, তাহলে 1-2টা ভুল হবে কি, তাহলে অ্যাটেন্ডটা তোমাকে বাড়াতে হবে প্রথমে। আমাদের 6জনকারের প্রায় নাম্বার ভালো ছিল আগেরবার যখন কলকাতা পুলিশ প্রিলিমস নাম্বার পরীক্ষাগুলো দিই। তো আমরা কিছুগুলো জিনিস অ্যানালাইজ করলাম, আমিও জিজ্ঞাসা করলাম যে কী কী জিনিস ছিল যে জিনিসগুলো ফেভারে কাজ করেছে। তো কিছুগুলি জিনিস পাইছি যে জিনিসগুলো আমাদের ফেভারে কাজ করেছিল। প্রথম যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে বেশি থেকে বেশি মক দেওয়া। আমরা প্রতিদিন 2টি করে মক দিতাম। লাস্ট 35 দিন, মানে পরীক্ষার লাস্ট 35 দিন যেটা ছিল, দুটি একটা সকালে একটা বিকালে, আর সেকশনাল মক যেগুলো হয় 25 নাম্বার করে ম্যাথ, 20 নাম্বার করে জিআই, ওগুলো তো আমরা রেগুলার দিতেই হয়েছে, ওগুলো গুনতি আছে। তাহলে ফুল মক কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে দিয়েছি। তাহলে এই একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের। এই ফুল মক দেওয়াতে আমাদের সুবিধাটা এটাই হয়েছে যে আমাদের টাইম ম্যানেজমেন্ট অনেক ভালোভাবে হয়ে গেছিলো। মানে আমরা বুঝে গিয়েছিলাম যে কোন অঙ্কটাকে ছাড়তে হবে আর কোনটাকে আমাদেরকে ধরতে হবে, কোনটাকে কত মিনিট লাগবে, এটা আমাদের মাইন্ডে কিন্তু ফিট হয়ে গেছিলো। এই একটা জিনিস। অ্যাটেন্ড আমাদের বেশি হচ্ছিলো টাইম ম্যানেজমেন্ট ভালো হওয়ার জন্য। তাহলে বেশি থেকে বেশি মক প্র্যাকটিস করা। 2 নম্বর হচ্ছে অ্যাকুরেসি ম্যাটার। তাহলে অ্যাকুরেসি কিন্তু ম্যাটার করে, এটা আমি আগে এটা অতটা মাথা ঘামাতাম না এটা নিয়ে করে, কিন্তু এখন বর্তমানে আমি দেখছি যে অ্যাকুরেসি ম্যাটার করে। যদি কেউ 80টা করে 4টা ভুল করে তাও 70+ হয়ে যাবে, কিন্তু কেউ 90টা করে যদি 20টা ভুল করে কিন্তু তার 70+ হবে না, তার 70 থেকে নিচে নাম্বার চলে আসবে। তাহলে অ্যাকুরেসি ম্যাটার। তাহলে অ্যাকুরেসি সম্বন্ধে আমি আমার স্কোর কার্ডটা বলে দিচ্ছি। স্কোর কার্ডটা দেখো, বইটি আমি অ্যাটেন্ড করেছিলাম, 84টা ঠিক হয়েছে আর 9টি ভুল হয়েছে। দেখো, ভুলের পরিমাণ অনেক কম। নর্মালি এত কম ভুল আমার হয়নি, 12, 13, 14, 15, 16 এমনি ভুল হয়েই থাকে আমার। তো 9টি ভুল হয়েছে, তার জন্য নাম্বারটা অনেক বেশি দেখাচ্ছে। দেখো, জিকেতে আমি অ্যাটেন্ড করেছিলাম 38টি, ম্যাথে 27টি আর জিআই 28টি। দেখো, 30-এর মধ্যে 27টি কিন্তু ম্যাথ আমি করেছিলাম। যে 3টা ছেড়েছি ওই 3টা আমার দ্বারা সম্ভব হয়েছিল না। আর 28টি আমি করেছি। একটি জিআই আমার ছাড়া হয়ে গেছে, মানে ওইটা আমি খুঁজে পাইনি যে কোন জায়গাটা ছিল। তাহলে একটি জিআই আমি 30টাই করতাম, কিন্তু 28টি আমি অ্যাটেন্ড করেছি, একটি পারিনি আর একটা আমার ছাড়া হয়ে গেছে। তাহলে যদি আমি স্কোর কার্ড বলো, তাহলে জিকেতে আমার 30.5 40-এ, আর 30-এ ম্যাথে 24.5, আর জিআই হচ্ছে 30-এ 26.75, টোটাল হয়েছে 81.75। তাহলে এমনিভাবে হয়েছিল, সেই জন্য বলছি একুরেসিটা মেনটেন রাখতে হবে একটা। এবার হল এক্সাম হলে কনফিডেন্ট থাকা। এক্সাম হলটাই কিন্তু যে আগে যে তোমাকে 30 মিনিট আগে যে
প্রবেশ করা হবে সে 30 মিনিটে কিন্তু অনেক কিছু ঘটে যায়, নানা রকম কথা নানা রকম জিনিস কানে কিন্তু আসে। তাহলে ওই জিনিসগুলোকে নিয়ে কিন্তু তোমাকে বেশি ভাবা যাবে না, ওগুলোকে সাইডে তুমি নিজের পুরো ফোকাসটা রাখতে হবে যে 60 মিনিট রয়েছে 60 মিনিটটাকে আমি কীভাবে ভালোভাবে কাজে লাগাবো। তাই এক্সাম হলে গিয়ে করে তো কিন্তু তোমার মেন্টালি প্রিপারেশন তোমাকে নিয়ে রাখতে হবে। আর একটু ভাগ্যের সাথে এটাই বলছি, কারণ আমি মোটামুটি 9 থেকে 10টা প্রশ্ন এমনি ছিল জিকে প্রশ্ন, যে আমি 50-50 খেলেছিলাম যে এটা হবে না এটা এমনি হবে, তো আমার প্রায় 9টি ঠিক হয়েছে, একটি ভুল হয়েছিল। তাহলে এইটা কিন্তু আমার ক্ষেত্রে কাজ করেছে। তাহলে এতগুলো জিনিস ছিল যে জিনিসগুলো আমার ফেভারে এসেছে, সেই জন্য এত ভালো স্কোর হয়েছে। এরপর বলবো দাদা তাহলে মেন্সে কী হলো, তাহলে মেন্সের বিপরীতটা হয়েছে। আমার মনে আছে 25টা অঙ্কের মধ্যে আমি 24টা অঙ্ক অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু একটা অঙ্ক তো আমি পড়ে ছাড়িয়ে দিই। 24টার মধ্যে এমন 2 থেকে 3টি প্রশ্নই এমনি ছিল যে প্রশ্নগুলো আমি প্রথমবার মিলাতে পেরেছি, বাকিগুলো কিন্তু আমি মিলাতে পারিনি। সেই জন্য ওখানে টাইম কিন্তু আমার অনেক বেশি পরিমাণে লেগে যায়, লাস্ট পর্যন্ত হয়ে যায় যে কিছুগুলো জিকে আমার ছাড়া হয়ে যায়। তো ওটা পরের ব্যাপার। এখন আপাতত আমাদের যেহেতু রিস্টার্ট হয়ে গেছে পুরো সার্কেলটা, আমাদের ফর্ম ফিল আপও হয়ে গেছে, আর এক্সাম ডেটও আশা করি রিসেন্টলি দিয়ে দেবে, 1-2 মাসের মধ্যে আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। যেহেতু পুরোনো জিনিসকে ভুলে গিয়ে করে আমাদেরকে নতুনভাবে শুরু করতে হবে। তাহলে যাদের অসুবিধা হচ্ছে তাহলে এই জিনিসগুলোর উপরে তুমি ফোকাস করবে, অবশ্যই তুমি উপকার পেয়ে যাবে। দুটো জিনিস মাথায় রাখবে, প্রিলিমস ভালো হওয়া মানেই চাকরি পাওয়া নয়, আর মকে ভালো পারফর্ম করা মানেই চাকরি পাওয়া নয়। এই দুটো জিনিস মাথায় ভালো করে নিন। অনেকেই থাকবে যে এই অ্যাটিটিউড নিয়ে করে যায় যে আমার মকে তো অনেক ভালো নাম্বার এসেছে, তার মানে আমি মেন পরীক্ষায় গিয়ে করে অনেক ভালো পারফর্ম করবো। এটা কিন্তু সত্যি নয়। মকে যখন তুমি পারফর্ম করবে বাড়িতে, তখন তোমার মাইন্ড পুরোপুরিভাবে ফ্রি থাকে, সেই জন্য পারফর্ম করা অনেক সহজ হয়ে যায়। কিন্তু সেই ওই লেভেলেরই প্রশ্ন যদি তোমাকে মেন পরীক্ষায় দেওয়া হয় তাহলে সেটাই টাফ লাগে, কারণ সেইখানে একটা মাইন্ডসেটের কাজ করে। তাহলে সেই মাইন্ডসেটটাই আসল। দেখো আমিও পড়েছি তুমিও পড়েছি, বলো তুমি এখানে চাকরিটা পাবে বা আমি এখানে চাকরিটা পাবো। পড়ছি তো আমি, হতে পারে যে আমি যেখানে পড়েছি সেখানেই তুমি পড়েছো, এমনি হতে পারে তাহলে আমি এখানে চাকরিটা পাবো তুমি কেন পাবে না। তাহলে এই প্রশ্নটার উত্তর এটাই যে যার মাইন্ডসেট ভালো রইবে সে আগে বার হয়ে যাবে, সে 2 থেকে 3 নম্বর এক্সট্রা আগের থেকে পেয়ে আছে, যার মাইন্ডসেট স্ট্রং রইবে। তাহলে মাইন্ডসেটের উপর একটু ধ্যান দেবে। আমরা যে মক টেস্টগুলো দিই সাধারণত গ্রুপ স্টাডিতে যেগুলো হয়, সেই মক টেস্টগুলো যদি কেউ অ্যাটেন্ড করতে চাও অবশ্যই টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, ফ্রিতে কোনো পয়সা লাগবে না। ওই মক টেস্টগুলো দেওয়া হয়, আগে র্যাঙ্ক কার্ড জারি করা হচ্ছিল, এখন র্যাঙ্ক কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে। ফার্স্ট যে হচ্ছে তার নামটা দেওয়া হচ্ছে, অ্যাভারেজ যে স্কোরটা আছে সেই স্কোরটা দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। বর্তমানে কলকাতা পুলিশের স্ক্রিনে আসছে দেখো একটি বই, এই বইটি বর্তমানে প্র্যাকটিস করানো হবে। তাহলে অবশ্যই যদি তোমরা চাও তাহলে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। প্রতি রবিবার একটি মক সেট দেওয়া হয়, আর একটা মঙ্গলবার বা বুধবার একটি মক সেট ফুল মক টেস্ট দেওয়া হয়। আর বাকি জিকে জিআই এগুলো শর্ট নোটস এগুলো রেগুলারলি প্রোভাইড করে দেওয়া হয়।